ভয়াবহ আগুনে জ্বলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানা। 11 ঘন্টাও আসেনি নিয়ন্ত্রণে। থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশেপাশের এলাকা। বহু মানুষ আটকা পড়ার শঙ্কা। সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া। হাসনাত সহ আহত 15 জন ঢাকা মেডিকেলে ভর্তি। সেনাবাহিনীর সহযোগিতায় বের হলেন অবরুদ্ধরা। বিডিআর বিদ্রোহের ঘটনায় সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মামলা। শিক্ষার্থী হত্যা মামলায় পলক টুকু সহ 6 জন 7 দিন এবং দস্তগীর গাজী 6 দিনের রিমান্ডে। বাংলাদেশ আর পুলিশি রাষ্ট্র হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবস্থার সংস্কারে সবার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। বর্ণাঢ্যদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান। এবং বানের জলে ভাসছে বিস্তীর্ণ জনপদ। কুমিল্লায় নতুন করে প্লাবিত 135 গ্রাম। ফেনী নোয়াখালী প্রত্যন্ত এলাকায় খাবার পানির সংকট। তৎপর সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবীরা। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম শুভ। 11 ঘন্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন। থেমে থেমে দাহ্য পদার্থের বিস্ফোরণে কেঁপে উঠছে আশেপাশের এলাকা। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। রতন মজুমদারের ছবিতে নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন দিন মোহাম্মদ সাব্বির। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে রোববার রাত 9টায় আগুনের সূত্রপাত। রাতভর দাউ দাউ করে জ্বলে আগুনের লেলিহান শিখা। থেমে থেমে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। স্থানীয়দের খবরে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, ডেমরা, কাঁচপুর, আদমজি ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় 11টি ইউনিট। স্থানীয়রা বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকাও পড়েন। গাজী সাহেব ধরা খাওয়ার পর থেকে ভোর থেকে লুট হইতাছে, কোনো আইন প্রশাসন নাই, কিচ্ছু নাই। 2 জন লোক আছে পরিচিত, মানে হেরাও ভিতরে আটকা আছে। হেরা 10টার দিকে ঢুকছে, তখন ফোন ঢুকছে, রিং হয়েছে। রিং হওয়ার পরে এখন বর্তমানে ফোন দুইটারই সুইচ অফ। এদিকে ভবনটির ভেতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে কারখানা এলাকা। আমার স্বামী এই জায়গায় আসছে 8:30 বাজে, আসার পরে থেকে আর পাই না। ছেলে আর ভাই আইছিল, ভাইটা দিনের ভিতরে নাকি ভিতরেই। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট একযোগে কাজ করেও আগুন সারা রাতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অবকাঠামোগত প্রতিবন্ধকতা ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে ব্যাপারটি জটিল হয়ে পড়ে বলে জানায় দমকল কর্মকর্তারা। আগুনের যে অবস্থা আপনারা জানেন, এর ভিতরে টায়ার এবং টায়ার তৈরির বিভিন্ন রকম কেমিক্যালস, বিভিন্ন রকম উপকরণ বা ম্যাটেরিয়ালস আছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন শেডে আগুন, একটা শেডের সাথে আরেকটা শেড লাগানো, অনেক লম্বা লম্বা শেড। তো আগুন সে কারণে ভিতরে ঢুকে যে আগুন নিবানোর যে সিস্টেম, এই সিস্টেমটা এখনো পর্যন্ত আমরা বের করতে পারিনি। তবে আমরা চেষ্টা করতেছি ভিতরে বাইরে সব দিক থেকে আগুনকে একটা নির্দিষ্ট জায়গায় কনফাইন করার জন্য। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সচিবালয়ের সামনে আনসার সদস্য এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে এদিন সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেন আনসার সদস্যরা। এতে আটকা পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। পরে শিক্ষার্থীরা তাদের উদ্ধার করতে গেলে রাত 9:30টার দিকে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় সমন্বয়ক হাসনাত সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একটি উদ্ধারকারী দল এসে অবরুদ্ধদের উদ্ধার করে। এ সময় সমন্বয়ক সার্জিস আলম জানান, আনসার সদস্যদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সার্জিস আরও জানান, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করবেন। এদিকে রাজধানীতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
ভোলা সরকারি স্কুল মাঠের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নতুন বাজার, বাংলা স্কুল মোড়, সদর রোড হয়ে চকবাজারের মাথায় এসে সমাবেশ করে। এ সময় হামলাকারী আনসার সদস্যদের শাস্তির দাবি জানানো হয়। এদিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে জেলা প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এছাড়া নাটোরেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পিলখানা হত্যাকাণ্ডে কারা অভ্যন্তরে বিডিআরের সাবেক উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের হলে বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি নথিভুক্তের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান। ভুক্তভোগী ডিএডি আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ আদালতে বাদী হয়ে মামলাটি করেন। এছাড়াও শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শিক্ষার্থী হত্যা ও বিডিআর হত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় 8টি মামলা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী খালিদ হত্যার ঘটনায় লালবাগ থানার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু, জুনায়েদ আহমেদ পলক সহ 6 আসামির 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরবিয়া খানমের আদালতে আসামিদের হাজির করে 10 দিন রিমান্ড চাওয়া হয়। আদালত 7 দিন মঞ্জুর করেন। এদের মধ্যে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, আরিফ খান জয়, আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন রয়েছেন। এর আগে সন্ধ্যার পর ডিবি কার্যালয় থেকে আদালতে আনা হয় আসামিদের। এদিন বসিলা এলাকায় সুজন হত্যা মামলার সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 4 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া চকবাজার থানার হত্যা চেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে আরও 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেওয়া আইনজীবীরা জানান, আসামিদের উস্কানি আর নির্দেশে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়। অন্তর্বর্তী সরকার ঠিক কতদিন ক্ষমতায় থাকবে সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে কখন নির্বাচন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব দাবি দাওয়া পূরণে সময় প্রয়োজন উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সেনাসহ বিভিন্ন বাহিনীকে কলঙ্কিত করা হয়েছে। পর্যায়ক্রমে দোষীদের সাজা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে বন্যা মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে জানিয়ে বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া
তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন, কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। রাষ্ট্র সংস্কারে 3 মাসের বেশি সময় দরকার নেই, তবুও অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, এমনটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সিলেটে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিতরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। গত 6 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র সংস্কার করে দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন উপদেষ্টারা ও নিরাপত্তা বিধান করিব। রোববার সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে তার দল। যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না? রিফর্ম, আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে যা আছে, এগুলো খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল 3 মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন। খুব কঠিন কাজ না। হ্যাঁ, আপনার এখানে এত গভীরে গেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন যে সেটাকে একেবারে মূলোৎপাটন করতে হলে তো আপনার 10 বছরের নিচে হবে না। বাট 10 বছর তো জাতি অপেক্ষা করবে না। আপনাকে এগুলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কারটা আনতে হবে। আপনি করলেন, সেটা র্যাটিফাই করতে হবে না, পার্লামেন্টে নিতে হবে না, আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে সব কিছুর জন্য। দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং সেই যৌক্তিক সময়ে যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এর আগে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আয়নাঘরের সৃষ্টিকারী ও দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান। আয়নাঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না, একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। 20টি দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ঝড় বৃষ্টিতে নোয়াখালীতে বেড়েছে বন্যার পানি। পরিস্থিতি সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালীর মাঝদিতে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছে তার কাছে। কামরুল, স্মরণকালের ভয়াবহ বন্যা নোয়াখালী জেলার 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় পানি দিয়ে নিমজ্জিত রয়েছে। এই অঞ্চলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অবর্ণনীয়। নোয়াখালী জেলার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নোয়াখালীতে প্রায় 908টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে প্রায় 2 লক্ষ লোক আশ্রয় গ্রহণ করেছেন। ইতিমধ্যে সরকারের 3 জন উপদেষ্টা এই নোয়াখালী সফর করেছেন। আজকে বিকালেও নোয়াখালীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে একজন উপদেষ্টা এই নোয়াখালীর বন্যা পরিস্থিতি সরজমিনে দেখার জন্য এবং ত্রাণ বিতরণের জন্য আসবেন। নোয়াখালী সর্বস্তরের ছাত্র সমাজ আজ বিকেলে সকাল 10টা থেকে নোয়াখালী জেলা স্কুলে সর্বসাধারণ থেকে ত্রাণ সংগ্রহ করবে। গত 2 দিনে অনাগত বৃষ্টিতে নোয়াখালীর পানি আরও 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এছাড়া ফেনী জেলার দাগনমিয়া থেকে সেনবাগ, নোয়াখালী সেনবাগ, বেগমগঞ্জ, সোনাই
ধাইমনি, সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট এই এলাকা পানি নিমজ্জিত রয়েছে। এখানে বন্যার পানিতে প্রধান সড়ক ব্যতীত সকল সড়ক পানিতে নিমজ্জিত রয়েছে। অনেকের বাড়িঘর এখনো পানিতে রয়েছে। যে সমস্ত আশ্রয়কেন্দ্রগুলো আছে, আশ্রয়কেন্দ্রগুলো বিশেষ করে পৌর এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা থাকলেও যেগুলো একেবারে গ্রামাঞ্চল, বিশেষ করে বেগমগঞ্জ, শরীফপুর ইউনিয়ন, কাদিরপুর ইউনিয়ন এবং পূর্ব হাজিপুর ইউনিয়নের ওই অঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রী কমে যাচ্ছে। সরকারিভাবে এ পর্যন্ত 900 মেট্রিক টন চাউল, 1000 প্যাকেট শুকনো খাবার এবং 45 লক্ষ টাকা ক্ষতিগ্রস্তের মধ্যে বিতরণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে এ পর্যন্ত ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। কিন্তু যে সমস্ত সংস্থাগুলো উদ্যোগে যে ত্রাণগুলো আসে সেটি পৌর এলাকাতে সাধারণ দেখা যায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। একদিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, অপরদিকে নোয়াখালী সুপার মার্কেট। এটি জেলার অনেকটা উঁচু জায়গা, সেখানে প্রায় হাঁটু পরিমাণ পানি এখানে রয়েছে। সেইভাবে অনুমান করা যায় নোয়াখালীর গ্রামগুলোর চিত্র কত ভয়াবহ। এখানের শিশু খাদ্যের অভাব রয়েছে। এখানে প্রচুর পরিমাণ রোগী নোয়াখালী জেনারেল হাসপাতাল আসছে যারা সাপে কাটা। গতকাল পর্যন্ত নোয়াখালী জেলার জেনারেল হাসপাতালের আরামও জানিয়েছেন প্রায় 36 জন সাপে কাটা রোগী এসেছেন। ইতিমধ্যে নোয়াখালীর প্রায় একটি শিশু সহ 4 জন বন্যার পানিতে মৃত্যুবরণ করছেন এবং বিদ্যুতায়িত হয়ে নোয়াখালী চৌমুহনী পৌরসভার আলিপুর গ্রামের 2 জন মারা গিয়েছেন। নোয়াখালীতে যে পরিমাণ ত্রাণ প্রয়োজন আসলে সেই পরিমাণ ত্রাণ আসতেছে না, যার কারণে মানুষ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর এই ভয়াবহ চিত্র উপলব্ধি করার জন্য সাধারণ মানুষদেরকে এগিয়ে আসার এখানকার মানুষ আহ্বান করছে। নোয়াখালীর জেলা শহর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে, জানছিলাম বন্যা পরিস্থিতির সবশেষ খবর। কুমিল্লায়ও বন্যা পরিস্থিতির উন্নতি নেই। নতুন করে প্লাবিত হয়েছে 2 উপজেলার আরও 135টি গ্রাম। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন 2 লাখের বেশি মানুষ। বিস্তারিত জানিয়েছেন ইস্তিয়াক আহমেদ। গতকাল সন্ধ্যা থেকে ব্রাহ্মণপাড়া যে উপজেলা, সেই উপজেলার প্রায় 30টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 40,000 সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছে। বুড়িচং উপজেলায় মোট 105টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 1,75,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং 10,000 মানুষের মতো ইতিমধ্যে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির লেগে কোনো ঘরতে বাইরে যায় না, তো যে কোনো খাওয়া দাওয়া প্রচুর মধ্যে পাওয়া যেতে। বিভিন্ন জায়গায় মানুষ এখন বাড়ির থেকে বাড়িতে পারেনি, সল্লার তারা আর্থিক মধ্যে আসে নাই, বাড়িঘর ফালাই দেয়। ব্রাহ্মণপাড়া যে উপজেলাটি রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই একটি করে গ্রাম প্লাবিত হচ্ছে। 30টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। বুড়িচং আগারনগর একটি এলাকায় সেখানে একজনের লাশ কিন্তু পানিতে ভেসে উঠেছে। যাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তাদেরকে কিন্তু বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা তাদেরকে ত্রাণ দিচ্ছে, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন সরবরাহ করছে। পুরো কুমিল্লা জেলা জুড়ে প্রায় 260টি মেডিকেল টিম করা হয়েছে। আমরা ত্রাণ সহযোগিতা পাচ্ছি না, অল্প অল্প যারা স্কুলে আছে তারে পাচ্ছে, ভিতরে অনেক বাড়িঘরে খাবার পৌঁছতেছে না। আমার বরাসার উচ্চ বিদ্যালয়ে আছে 500 লোক, 81টা পরিবার অলরেডি আশ্রয় নিয়ে রাখছে। 4000 হেক্টর ফসলের জমি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কুমিল্লা থেকে ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ। ফেনীর বেশিরভাগ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত দাগনভূঞা ও সোনাগাজী। 2-1 জায়গায় পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট চরমে। এখনও বন্ধ রয়েছে অধিকাংশ মোবাইল টাওয়ার। আরও জানাচ্ছেন আতিয়া সজল। ফেনীর বন্যা পরিস্থিতি আসলে নিত্য নৈমিত্তিকভাবে নতুনভাবে ডাইভার্সন হচ্ছে বা নতুন রূপে দেখা যাচ্ছে। 1 সপ্তাহ ধরে যে বন্যার তীব্রতা ধারণ করেছিল তার মধ্যে প্রথম দিকে যে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং যে ছাগলনাইয়া, এই 3টি উপজেলা প্রথম দিকে আক্রান্ত হয়েছে এবং সেখানে কিন্তু পানিতে উঠে কিন্তু বাড়ি ঘর তলিয়ে, রাস্তাঘাট তলিয়ে কিন্তু একাকার অবস্থা হয়েছে। তারপরে কিন্তু 2 দিন পরেই কিন্তু সেই পানিটা ছড়িয়ে পড়ে ফেনী সদর উপজেলায়। ফেনী সদর উপজেলায় পানি কিন্তু গত কয়েকদিন ধরে একভাবে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সেই পানি কমতে শুরু করে। কিন্তু ফেনী সদর উপজেলা এবং ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের পানি কিছুটা কমলেও কিন্তু সংকট তৈরি হচ্ছে নতুন করে ফেনীর দাগনভূঞা
উপজেলা এবং সোনাগাজী উপজেলায়। এই দুটি উপজেলায় এই যে পানিগুলো পর্যায়ক্রমে সেগুলো একের পর এক ছড়িয়ে যাচ্ছে সে দুটি উপজেলায়, যার কারণে গতকাল থেকেই কিন্তু সেখানকার এই দুটি উপজেলার বিভিন্ন বাড়িঘর তোলাতে শুরু করে এবং রাস্তাঘাট তোলাতে শুরু করে যোগাযোগ সেখানে বন্ধ হয়ে যেতে শুরু করে। আরেকটা সংকট তৈরি হয়েছে যেখানে পানি নেমে কিছুটা কমেছে, সেটা হচ্ছে ফুলগাজী পরশুরামে এবং ছাগলনাইয়াতে। সে পানি কমে যাওয়ার কারণে কিছুটা কমার কারণে কিন্তু এখন আগে যেখানে বোট নিয়ে বা বিভিন্ন ডিঙ্গি নিয়ে নৌকা নিয়ে সেখানে উদ্ধার অভিযান চালাতো, মানুষের খাদ্য বা ত্রাণ সহায়তা পৌঁছাতো, সেখানে কিন্তু এখন সে ডিঙ্গিগুলো যাচ্ছে না, কারণ জায়গায় জায়গায় যখন পানি কমে গিয়েছে তার কারণে কিন্তু সড়ক কিছু কিছু জায়গায় উঠে গিয়েছে দেখা যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় কিন্তু পানি সড়কে বেশি থাকার কারণে ওখান থেকে কিন্তু যান চলাচলও করছে না, যার কারণে কিন্তু সেখানে কিছুটা দুর্গম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং সেই যেখানে কিছুটা পানি কমেছে সেখানে কিন্তু বন্যার যে ভয়াবহতা তীব্রতা সেটা কিন্তু ফুটে উঠছে, যে ভয়ঙ্কর যে তাদের করাল ঘাসে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে আগ্রাসীটা ফুটে উঠছে। আবার কিন্তু ফেনী সদর থেকে শুরু করে যেসব জায়গায় পানি চলে যাচ্ছে সেখানে কিন্তু মানুষ একটা দুর্বিষহ জীবনযাপন করছে। সব মিলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা সেখানে 650 মতো নেটওয়ার্কের যে টাওয়ার রয়েছে সেখানে মাত্র 55 থেকে 60টি টাওয়ার চালু রয়েছে, বাকি সব টাওয়ারগুলো বন্ধ থাকায় যোগাযোগ কিন্তু সেমনভাবে না করায় আত্মীয় স্বজন বা যারা পরিচিত রয়েছে তাদের ভিতরে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং যে মেডিকেল যে বিভিন্ন আসবাবপত্র সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখনও দরকার। বিভিন্ন জায়গা থেকে যেটা আসছে সেটা কিন্তু এখনও যেভাবে পৌঁছানো দরকার সেভাবে সমন্বয়হীনতার কারণে পৌঁছাচ্ছে না। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করেছেন উপাচার্য, প্রক্টর সহ 19 শিক্ষক। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দেখা দিয়েছে সেশন জটের শঙ্কা। তবে দ্রুত সব সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাস শিক্ষকদের। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। 20 আগস্ট বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর আব্দুল কাইয়ুম সহ 19 জন শিক্ষক। এরপর থেকেই তালাবদ্ধ তাদের অফিস, স্থবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা জানান উপাচার্য, প্রক্টর সহ 4টি হলের প্রভোস্ট, হাউস টিউটর, শরীরচর্চা দপ্তরের পরিচালক, লাইব্রেরিয়ান সহ পদত্যাগকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর পাশাপাশি হয়রানির চেষ্টা করেছিলেন। তারা বিদায় হলেও একাডেমিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিক্ষকরা। একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিগগিরই শূন্য পদগুলো পূরণের দাবি তাদের। অনেক কর্মকর্তারা আসলে পদত্যাগ করে ফেলছে, সেই ক্ষেত্রে সার্টিফিকেট উঠানোর ক্ষেত্রে একটা বড় সমস্যা ক্রিয়েট হচ্ছে। সামনে সেমিস্টার ফাইনাল হওয়ার কথা ছিল, মানে এই সামনের মাসেই, তো স্যারেরা বিসি না থাকার কারণে সেমিস্টার ফাইনালগুলো পিছিয়ে দিতে হচ্ছে। একাডেমিক কার্যক্রম যেহেতু বিঘ্নিত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনাদের যে উন্নয়নশীল কর্মকাণ্ডগুলো আছে সেগুলোও কিন্তু বিঘ্নিত হচ্ছে। শিক্ষকরা বলছেন উপাচার্য না থাকায় আর্থিক অনুমোদনের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। আশঙ্কার সৃষ্টি হয়েছে ঠিক সময় বেতন ভাতা পাওয়া নিয়ে। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাবেন তারা। সরকারের কাছে আমাদের আবেদন এবং নিবেদন অতি দ্রুত যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেন। তবে শিগগিরই চলমান সংকট সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয় ডিনদের। আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি যাতে একাডেমিক কার্যক্রম যত দূর সম্ভব শিক্ষার্থীদের স্বার্থে চালিয়ে নেওয়া সম্ভব হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদের 25টি বিভাগে শিক্ষার্থীদের সংখ্যা 9100। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে $500 কোটি ঘুষ দেওয়ার অভিযোগ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটোস্কি। বললেন, মস্কো এত বোকা নয় যে কাউকে এত অর্থ দেবে। রোববার বিকেলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে রুশ রাষ্ট্রদূত আরও জানান, ঋণের কিস্তি পরিশোধ শুরুর সময় 2 বছর পেছানোর বিষয়ে আলোচনা চলছে। $1200 কোটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানায় গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি পোর্টাল, যেখানে বলা হয় রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক।
যদিও সাবেক প্রধানমন্ত্রীর অর্থ আত্মসাতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রোসাটম। রোববার আগারগাঁওয়ে ইআরডিতে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনকে মিথ্যা ও গুজব বলে মন্তব্য করলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টেটস্কি। এ সময় 2027 সালের পরিবর্তে 2029 সাল থেকে রূপপুর প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান রুশ রাষ্ট্রদূত। $5 billion. It's a big amount. Of course, and how it can be done? To give to somebody $5 billion when the construction is just a little bit. So, do you think that we are so much crazy to give $5 billion to somebody? এদিকে এনএসিতে ইউএন রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার। আলোচনা চলছে আইএমএফ এর কাছ থেকে আরো $3 বিলিয়ন ঋণ নেওয়ার বিষয়েও। বাইরের টাকা পাচার বন্ধ হবে, আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে। সেজন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ সময় দেশে আর কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রারে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রিভিশন আবেদন জমা দেওয়া হবে। আবেদনকারী বদিউল আলম মজুমদারের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী শরীফ ভুইয়া আবেদন জমা দেবেন। রোববার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক সহ আরও 14টি গ্রাউন্ড উল্লেখ করে রিভিশন আবেদন করা হচ্ছে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বিচারপতি AVM খায়রুল হক স্বার্থ প্রণোদিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়াকেই পূর্ণাঙ্গ রায় দিয়েছিলেন। এগারো ঘন্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন। এই মুহূর্তে কারখানা এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছে তার কাছে। সৈকত, কাল রবিবার রাত 9টায় এই রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার ফ্যাক্টরির ভেতরে যে অগ্নিকাণ্ড ঘটেছে, এখন পর্যন্ত আজকে সকাল 8টা সাড়ে 8টা বাজে এখন পর্যন্ত সে আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের ডেমরা সহ নারায়ণগঞ্জ জেলার মোট 11টি ইউনিট এখানে সম্মিলিতভাবে দীর্ঘ প্রায় 10-11 ঘন্টা ধরে কাজ চালিয়ে উদ্ধার কাজ করছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আগুনের সেই লেলিহান শিখা করে চলছে এবং আগুনের ধোঁয়া চারপাশ অন্ধকার হয়ে এসেছে। আমরা স্থানীয়দের কাছ থেকে যেটা জেনেছি যে এই কারখানাটি একটি 6তলা ভবন, এর ভেতরে বেশ কিছু প্লাস্টিক সরঞ্জাম এবং কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকায় আগুন জ্বলতে আছে এবং সেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা চট্টগ্রামে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল কাঁচামরিচ। ভোক্তা অধিকারের অভিযানে একদিনের ব্যবধানে নেমে আসলো 300 টাকায়। ব্যবসায়ীদের দাবি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মরিচবাহী ট্রাক আটকে যাওয়ায় শনিবার দাম বেশি ছিল। নুরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। 1 কেজি কাঁচামরিচের দাম 1000 টাকা। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির এমন উচ্চ মূল্যে বেচা কেনা হয় বন্দরনগরী চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। তবে শনিবারের বাজার দরে নড়েচড়ে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার ভোগ্যপণ্যের বাজারে অভিযানে নামে সংস্থাটি। পাল্টে যায় চিত্র। এক লাফে প্রতি কেজি কাঁচামরিচের দাম কমে যায় 700 টাকা পর্যন্ত। পরে পাইকারিতে 300 আর খুচরায় 400 টাকা কেজি দরে বিক্রি হয় পণ্যটি। ব্যবসায়ীদের দাবি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক আটকে থাকায় বাড়ানো হয় দাম। কালকে ফেনি বন্ধের কারণে কোনো মরিচ আসে না। কালকে পরশু 2 দিন বাজার ফাঁকা গেছে। হ্যাঁ, আজকে আসছে। আজকে এটা ইন্ডিয়ান মরিচ, দেশি কোনো মরিচ নেই। কুমিল্লা থেকে 1 কেজি মরিচ চিটাং ঢুকে নাই। যাদের ছিল তোরা মোরা এই দোকানদার থেকে এরা
একটু বাড়তি দামে বেচছে। অভিযানে মূল্য তালিকা না থাকায় 4টি দোকানকে জরিমানা করা হয় 11,000 টাকা। আগের মরিচ তাহলে আগের দামে কেনা, এটা কিভাবে এত অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পায়? কেউ যদি অস্বাভাবিক মূল্য নেওয়ার চেষ্টা করে বা ভাউচার প্রদান না করে তাহলে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এর আগে বেশ কয়েকটি সবজির আড়তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সতর্ক করা হয় ব্যবসায়ীদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 1 মাস টানা বৃষ্টির কারণে আমনের বীজতলা তৈরি করা যায়নি ঝালকাঠির বেশিরভাগ এলাকায়। এতে চারা সংকটে পড়েছেন কৃষকরা। যারা চারা আবাদ করেছিলেন জলাবদ্ধতায় তাও নষ্ট হয়ে গেছে। আর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। পানির নিচে বিস্তীর্ণ এলাকা, কোথাও সুযোগ নেই ফসল আবাদের। টানা বৃষ্টিতে ঝালকাঠির বেশিরভাগ এলাকার ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে আমনের বীজতলা তৈরি করা যায়নি এসব জমিতে। যারা চারা আবাদ করেছিলেন জলাবদ্ধতায় তা নষ্ট হয়ে গেছে। এমনকি নতুন বীজতলা তৈরি করারও সময় নেই। অল্প কিছু উঁচু জমিতে চারা আবাদ হলেও সংগ্রহ করতে পারছেন না বেশিরভাগ কৃষক। আবার জেলার বাইরে থেকে চারা সংগ্রহের সুযোগ থাকলেও দাম চড়া। এ কারণে চারা সংকটে পড়েছেন কৃষক। সামনে উড়ন টুডন সব গাছ তলাইয়া রাস্তার এপারে দুপুরে পানি সব উৎসই পড়তে আসি অনেক অসুবিধার মধ্যে আছি আমরা। 1 হয়েছে পানি, 2 হয়েছে বন্যা, 23 নিচে বীজ পেরা সব নষ্ট, কোনো দিকে না পারি। দেশে তো হাহাকার লেগে যেতে আছে। ছোট ছোট বীজ পেরা যত হলে সব পচে গেছে। আর নতুন বীজ না করলে আপনার বই ক্ষেত্র হওয়া যাইবে না। কৃষি বিভাগের দাবি, জেলায় পর্যাপ্ত উঁচু জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। সেখান থেকে কৃষকদের চারা সংগ্রহের পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের নিকটস্থ যে সমস্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে ওনাদেরকে আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের সেবা দেওয়ার জন্য যে সমস্ত কৃষক ভাইদের অতিরিক্ত বীজতলা রয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা কিন্তু নির্দেশ প্রদান করেছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 46,750 হেক্টর জমিতে। সময় সংবাদ, ঝালকাঠি। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা। যারা যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এই কারণে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমে গেছে ইলিশের সরবরাহ, সঙ্গে বেড়েছে দামও। সংশ্লিষ্টরা বলছেন দাম মাছ শিকারের প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে সহসাই কমছে না দাম। 65 দিনের সরকারের নিষেধাজ্ঞা কাটিয়ে 23 জুলাই সাগরে নামেন জেলেরা। তবে বৈরী আবহাওয়ার কারণে গত 1 মাসের বেশি সময় তাদের থাকতে হয়েছে উপকূলের কাছে। যারা সাগরে যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সাগরে মাছ না পাওয়ার কারণে ইলিশের সরবরাহ একেবারে কমে গেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে, সঙ্গে বেড়েছে দামও। সংশ্লিষ্টরা বলছেন মাছ শিকারের প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে সহসাই কমছে না ইলিশের দাম। নদীতে প্রচুর মাছ আছে, কিন্তু মাছ আবহাওয়ার দিতে আমরা ভালো পাইতে পারতেছি না। সবেমাত্র মাছ ইলিশের মৌসুম শুরু হয়েছে, যার কারণে দাম একটু বেশি। ইলিশ কম দামে দেশ খাইতে পারবেন না। তেলের দাম বাজারের দাম না কমলে ইলিশ কম দামে ব্যস্ত চাইলে বাইরে যেতে পারবে না, সাগরে যেতে পারবে না। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে নিষেধাজ্ঞার পর গত 1 মাসের বেশি সময়ে পাথরঘাটায় মাছ বিক্রি হয়েছে 523 মেট্রিক টনের বেশি, যার মধ্যে ইলিশ ছিল 293 মেট্রিক টনের বেশি। মাছের উৎপাদন বৃদ্ধিতে মোহনা অঞ্চলকে অভয়াশ্রম ঘোষণা করার দাবি গবেষকদের। গভীর সমুদ্রে মাছ ধরুক, নদীর মধ্যে মাছ ধরুক, বাট মোহনা অঞ্চলটা সেফেস্ট পজিশনে যদি রাখতে পারে তাহলে পরে আমাদের এই যে সুফলটা আমরা পেতে পারতাম আরো বেশি করে সেই সুফলটা আমরা পেতে পারবো বলে আশা করি। বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ মাছ না পাওয়ায় তারা নিরাপদ স্থানে ফেরত আসে, ফলে অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণ কমে গেছে এবং সরকারি রয়্যালটি টোলও কমে গেছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রির মোট অর্থের 1.25% হারে রাজস্ব আদায় করে সরকার। সময় সংবাদ, বরগুনা। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। উপত্যকাটিতে রোববার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের নির্দেশের পর আল আকসা হাসপাতাল ছাড়তে শুরু করেছে রোগীরা। এদিকে চলমান যুদ্ধে নিজেদের 700 সেনা নিহতের দাবি করেছে তেল আবিব।
রোববার গাজার আল আকসা হাসপাতালের পাশে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। দেইর আল বালা শহর ছাড়ার নির্দেশের অল্প সময় পরই হামলা শুরু করে তেল আবিব। গেল কয়েকদিনে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে নিরীহ ফিলিস্তিনিরা এই এলাকায় এসে বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থান করছিলেন। অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বিমান হামলায় এই দিনও বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জীবন বাঁচাতে আল আকসা হাসপাতাল থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের। যে কোনো মুহূর্তে হাসপাতালে আক্রমণ চালাতে পারে ইসরায়েলি সেনারা, তাই আমরা সবাই চলে যাচ্ছি। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করছিলাম, যখন দেখলাম আমার সঙ্গে থাকা সবাই বের হচ্ছে, তাই আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলি। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের 700 সেনা নিহত হয়েছে। রোববার 700তম সেনা হিসেবে 20 বছর বয়সী একজনের নাম প্রকাশ করে তেল আবিব। যুদ্ধে আহত হয়েছে 4350 সেনা। অন্যদিকে চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা প্রায় 1 লাখ। বাস্তুচ্যুতের সংখ্যা কয়েক লাখ। রাহানুল রানা, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভয়াবহ আগুনে চলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানা। 11 ঘন্টাও আসেনি নিয়ন্ত্রণে। থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশেপাশের এলাকা। বহু মানুষ আটকা পড়ার শঙ্কা। সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া। হাসনাত সহ আহত 15 জন ঢাকা মেডিকেলে ভর্তি। সেনাবাহিনীর সহযোগিতায় বের হলেন অবরুদ্ধরা। এবং বিডিআর বিদ্রোহের ঘটনায় সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মামলা। শিক্ষার্থী হত্যা মামলায় পলক টুকু সহ 6 জন 7 দিন এবং দস্তগীর গাজী 6 দিনের রিমান্ডে। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।